বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো শিরোনাম। যাবজ্জীবন মানে ৩০ বছর, আদালত চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবে, আপিল বিভাগের রায়ের ব্যাখ্যায় অ্যাটর্নি জেনারেল। তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় ৬৯৩ কোটি টাকা, বাস্তবায়নে সাবমেরিন কেবল কোম্পানি। ঘরের বাইরে রাজধানীবাসীর মাস্ক পরা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানার পাশাপাশি আসছে কারাদণ্ড। বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দিনে ১০ লাখ টাকার ঘুষ লেনদেন, লাইসেন্স ফিটনেস সনদ নিতে ঘুষ যেন বাধ্যতামূলক। এবং চলতি বছর দেশে এইডসে মারা গেছে ১৪১ জন, নতুন শনাক্ত ৬৫৮ জন, ৪১ জেলায় নেই এইডস শনাক্তের ব্যবস্থা। বিরতিহীন সংবাদ দুপুরে শিরোনাম বলছিলাম, এবার যাব পুরো খবরে। যাবজ্জীবন মানে ৩০ বছর, তবে আদালত চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। সকালে হাইকোর্টে নিজ কার্যালয়ে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড এই রায়ের ব্যাখ্যায় এসব তথ্য দেন তিনি। এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেয়। আপিল বিভাগ এই রায়ের রিভিউ পিটিশন শুনানির সময় ৪ জন এমিকাস কিউরির মতামত নেন। ৪ এমিকাস কিউরিরা হলেন সিনিয়র আইনজীবী রকনউদ্দিন মাহমুদ, এফ এ হাসান আরিফ, এ এম আমিন উদ্দিন এবং আব্দুর রাজ্জাক খান। ২০০১ সালে সাভারে জামান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ২০০৩ সালে ৩ জনকে মৃত্যুদণ্ড দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। হাইকোর্টে আপিলের পর বিচারিক আদালতের দণ্ড বহাল থাকে। ওই রায়ের বিরুদ্ধে আপিলের পর ২০১৭ সালে আসামিদের মৃত্যুদণ্ড মওকুফ করে আমৃত্যু কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত। গত বছর ১১ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শেষে রিভিউ আবেদনটির রায় অপেক্ষমান রাখেন। গত মঙ্গলবার প্রধান বিচারপতির রায়ের জন্য আজকের দিনটি ধার্য করা হয়। আজকের রায় সাধারণভাবে যাবজ্জীবন হচ্ছে বাকি জীবনটাই, অর্থাৎ তার পরবর্তী জীবনটাই থাকতে, যাবজ্জীবন বলতে তাই বোঝানো হবে। তবে ওনারা বলছেন যে আমাদের যে প্যানাল কোডের ৪৫, ৫৩ এবং ৫৫, ৫৭ এবং ফৌজদারি কার্যবিধির ৩৫-এর এই সব কিছু বিবেচনা করলে মনে হয় এটা ৩০ বছর। আপিল বিভাগ বলেছে যে যদিও যাবজ্জীবন বলতে একজন মানুষের স্বাভাবিক জীবন যতদিন ততদিন, কিন্তু আইন অনুযায়ী, আইনের বিধান অনুযায়ী একজন যাবজ্জীবন আসামির ৩০ বছর সাজা ভোগ করতে হবে। এবং সেক্ষেত্রে আইনের অন্যান্য রেয়াত যেগুলো আছে 35A অন্যান্য রেয়াত যে পাবে সেটা সে পাবে। 5G সহ উচ্চ গতির ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তুলতে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সোমবার এই প্রকল্প সহ একনেকে ২,১১৫ কোটি টাকার 4টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে নেয়া এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬৯৩ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৩০১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। বাকি ৩৯২ কোটি টাকা যোগান দেবে প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি বিএসসিসিএল। চলতি বছরের অক্টোবরে বাস্তবায়নের কাজ শুরু করে ২০২৪ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া বাকি প্রকল্পগুলোর মধ্যে নরসিংদী জেলার নদ-নদী পুনঃখনন প্রকল্প, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ প্রকল্প এবং মিউনিসিপাল গভর্নেন্স প্রকল্প রয়েছে। নগরবাসীর মাঝে করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানী জুড়ে অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। রাজধানীর 10টি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পরায় অনেককেই করা হচ্ছে জরিমানা। রাজধানীর গুলিস্তানে অসংখ্য মানুষকে দেখা গেছে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করতে। মাস্ক না পরায় অনেকেই ভুল স্বীকার করলেও কেউ কেউ দেখাচ্ছেন বিচিত্র অজুহাত। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানালেন, আগের থেকে মাস্ক ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও সেই অর্থে সচেতনতা গড়ে ওঠেনি।
অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহারের সঠিক নিয়মই মানছেন না। অনেকে তো মাস্ক ছাড়াই বের হচ্ছেন রাস্তায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে বলেও জানালেন তিনি। সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র সকাল থেকেই বিভিন্ন জায়গায় অভিযানে রয়েছেন, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্রজিৎ, আপনি লালবাগ থেকে রয়েছেন, একটু জানতে চাইবো যে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, এবং আরেকটি বিষয়, করোনার সচেতনতা মানুষের মধ্যে তৈরি না হলে এই যে জেল জরিমানা করা হচ্ছে বা কোনো ধরনের শাস্তি পেতে পারেন, এই ভয়টা কি ঢুকেছে মানুষের মধ্যে? ভয় ঢোকার বিষয়টি যদি আমি আপনাকে বলতে চাই, এখনো কিন্তু সেভাবে সচেতনতা গড়ে ওঠার বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জরিমানার ভয় কিন্তু কিছু মানুষ পাচ্ছেন, আবার অনেকের মধ্যেই কিন্তু বিষয়টি নিয়ে আসলে এক ধরনের অনীহা কাজ করছে মাস্ক পরার বিষয়ে। তারা বিচিত্র সব অজুহাত দিতে আমরা তাদেরকে দেখেছি। যেমন লালবাগ এলাকায় এখন অভিযান চলছে, এখন পর্যন্ত 30 থেকে 35 জনকে জরিমানা করা হয়েছে। তো জরিমানার ভয়েও যেন মানুষ মাস্ক পরে, অর্থাৎ নিজের প্রয়োজনে ব্যক্তি সচেতনতা গড়ে তোলা, এটাই কিন্তু এই যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এই অভিযানের মূল মন্ত্র। আর যেহেতু আপনি জানেন যে মন্ত্রিপরিষদ সচিব কিন্তু গতকাল একবার বলেই দিয়েছেন যে তারা এখন থেকে আইনের কঠোর প্রয়োগের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনকে। অর্থাৎ কোনো মানুষ যদি মাস্ক না পরেন তাকে কঠোর জরিমানা, অর্থাৎ জরিমানার পরিমাণ বেড়ে যাবে, এবং কেউ যদি সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ তিনি মাস্ক না পরে যদি জরিমানা দেয়া নিয়ে যদি তর্কে লিপ্ত হন বা তিনি অসদাচরণ করেন, সেহেতু তার জন্য কারাদণ্ডের বিধানও কিন্তু রয়েছে। তো সব কিছু মিলিয়ে যে কোনো মূল্যেই ঢাকা জেলা প্রশাসন চাচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে। কারণ আপনি জানেন যে করোনা সংক্রমণ কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে। আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি সংক্রমণের সংখ্যা এবং মৃতের সংখ্যা দুটি কিন্তু বাড়ছে। আর যেহেতু বাড়ছে এবং এই মুহূর্তে করোনা সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় কিন্তু মাস্ক পরিধান করা, এরা কিন্তু বিশেষজ্ঞরা আমাদেরকে বলছেন। কারণ ভ্যাকসিন এখনও দেশের বাজারে আসেনি, আর ভ্যাকসিন আসার আগ পর্যন্ত মাস্কের সঠিক ব্যবহারই কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়। এবং এই বার্তাটি কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেসব নিম্ন আয়ের মানুষ রয়েছেন যাদের মাস্ক কেনবার সামর্থ্য নেই, তাদের মধ্যে কিন্তু বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সংক্রমণের জন্য সঠিকভাবে সতর্কতা অবলম্বন না করলে কি কি হতে পারে। এ ধরনের সতর্কতামূলক বার্তাও কিন্তু তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিপ্রজিৎ, আপনি যেটি বলছিলেন এটাই কিন্তু ডাক্তাররাও বলছে যে এখন মাস্কই হচ্ছে আমাদের টিকা। কিন্তু এই যে অভিযান চলছে, এই অভিযান এভাবে কতদিন নাগাদ চলতে পারবে? দেখুন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আজ কিন্তু 15তম দিনের মতো অভিযান চলছে, এবং যেহেতু সংক্রমণের সংখ্যা এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে এবং জনগণের মধ্যে সচেতনতা এখনো শতভাগ গড়ে ওঠেনি, তাই অভিযানটি অব্যাহত রয়েছে। এবং আমরা এই বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন যে মন্ত্রিপরিষদ বিভাগের পরবর্তী নির্দেশ দেবার আগ পর্যন্ত কিন্তু এই অভিযান চলমান থাকবে, এবং এই চলমান অভিযানে যে বিষয়গুলো উঠে আসবে, অর্থাৎ শতভাগ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং তাদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা, এই বিষয়গুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। মাস্ক নিশ্চিতে যে অভিযান চলছিল সেই খবরাখবর লালবাগ থেকে জানছিলাম। ঘুষ না দিলে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ মেলে না রাজধানীর ইকুরিয়া বিআরটিএর আঞ্চলিক অফিসে। আর গাড়ির মালিকানা পরিবর্তন ও ফিটনেস সনদের জন্য ঘুষ লেনদেন যেন বাধ্যতামূলক। দিনে অন্তত 10 লাখ টাকার ঘুষ লেনদেন হয় এই সরকারি দপ্তরে। ভাইভাইও টিকমো না, পরীক্ষায় টিকমো না, আমি সব কিছু দিলেও টিকমো না টাকা না দিলে। 29 অক্টোবর বৃহস্পতিবার সকালে লাইসেন্স পরীক্ষার বিষয়ে জানতে ইকুরিয়া বিআরটিএ আঞ্চলিক কার্যালয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট টিম। এ সময় হাতে কাগজ দেখেই এগিয়ে আসেন আনসার সদস্যরা। পরে 10,000 টাকার বিনিময়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তাব দেয়া হয়। সেই সঙ্গে নামমাত্র পরীক্ষা দিয়ে 21 দিনের মধ্যেই লাইসেন্স পাইয়ে দেওয়ার প্যাকেজ দেন তিনি। যদি আজকে আমার দিয়ে করতেন, কিন্তু আমি 2 মাসের ভিতরে পরীক্ষা দিতাম পারতাম। এটা ইমার্জেন্সি কাজ, এটা করে দেন না, এটা ভালোই করে আমি সুন্দর করে করবো। এটার জন্য আমি 10,000 টাকা করতাম না, আমি 9,000 টাকা দিয়ে দিই, তারপর আমি করে দিই। আবার ঘুষের নির্ধারিত টাকা লেনদেন না হলে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত জটিলতায় পড়তে হয় আবেদনকারীদের। যারা ধরুন পিছিয়ে যারা সিরিয়াল আগে দিছে ওরা পাইতেছে, আর যারা পিছিয়ে দিছে ওরা পাইতেছে না। 2600 টাকা হওয়ার কথা, সেখানে আমি 9,000 টাকা দিছি, এবং আজকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যে কপিটা পাবো
তারপর আমাকে তাকে মিষ্টি খাওয়ার টাকা দাবি করছে। একটা দালাল ধরে যদি অ্যাপ্লাই করেন যে লাইসেন্সটা পেয়ে যাবেন, কিন্তু 2600 জায়গায় আপনি 10,000 প্লাস খরচ করতে হবে। হিসেবে দেখা যায় 29 অক্টোবর বৃহস্পতিবার শুধু ঢাকা মেট্রো সার্কেল থেকে লাইসেন্স পরীক্ষা হয় 295 জনের, যার মধ্যে ফেল ছিল 24 জন। আর ঢাকা জেলা সার্কেলের 490 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেনি 60 জন। সাভার সার্কেলে 480 পরীক্ষার্থীর মধ্যে ফেল করেন 90 জন। অভিযোগ আছে, ঘুষ না দিয়ে কোনো না কোনোভাবে লিখিত পরীক্ষা উতরে গেছেন যারা, তাদের ভোগান্তি পদে পদে। এই সরকারি দপ্তরে দিনে ঘুষের লেনদেন প্রায় 10 লাখ টাকা বলছেন ভুক্তভোগীরা। দালাল ছাড়া এখানে সব অফিস এবং কি দালাল দুইটার একটা মিট করা আছে আর কি। টাকা দিয়ে আসছি, টাকা দিয়ে না আসলে তো পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না, হয়তো আমার ফিঙ্গার পড়বে না, হয়তো বা আরো বিভিন্ন ভোগান্তির শিকার। তবে ঘুষের বিনিময়ে লাইসেন্স দেওয়ার সুযোগ নেই বলছেন কর্মকর্তারা। তারা কিন্তু এই টাইপের কোনো অভিযোগ আমাদের কাছে করে না করলে আমি কিভাবে অ্যাকশনে যাব? জনবল সংকট থাকে, তাদের মূল হলো নিরাপত্তা, পাশাপাশি তারা আমাদেরকে কাজের কিছু সহযোগিতাও করে আসতেছে। তার মানে না যে তারা সহযোগিতার নামে যে কাউকে কোনো হয়রানি করবে। এছাড়াও মালিকানা পরিবর্তন ও ফিটনেস শাখায় দালাল চক্রের তৎপরতা দেখা গেলেও ক্যামেরা দেখে সরে পড়েন তারা। এরকম আর কেউ থাকেন না, আর কাজ করেন না, কিন্তু আমরা গতকাল দেখেছি অনেকেই এখানে ছিল। এটা কি সুযোগ আছে? এখন অনেক পাবলিকও চলে আসে। অনিয়মের বিষয়ে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি বিআরটিএ চেয়ারম্যান। তবে সব অভিযোগ অস্বীকার করেন এক পরিচালক। প্রতিটা অফিসে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে এবং ম্যাজিস্ট্রেট আপনি যে কথাগুলো বললেন এটা যদি সত্যি হয়ে থাকে, ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। বিআরটিএ অনিয়ম দুর্নীতি দূর করতে সেবা প্রতিষ্ঠানের উপর নিয়মিত তদারকি জোরদারের পরামর্শ সংশ্লিষ্টদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছর দেশে এইডসে মারা গেছেন 141 জন, নতুন শনাক্ত হয়েছে 658 জন। স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এদিকে এইডস শনাক্ত করার ব্যবস্থা নেই দেশের 41 জেলায়। এতে আক্রান্তদের অনেকের শনাক্তের বাইরে থেকে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। বাড়ছে সঠিক চিকিৎসা নিশ্চিত করার চ্যালেঞ্জ। এখনও শনাক্ত করা যায়নি অন্তত 7,000 রোগী। দেশে এ পর্যন্ত এইডস শনাক্ত হয়েছে 7,374 জনের। তবে ধারণা করা হয় প্রকৃত রোগীর সংখ্যা এর চেয়ে দ্বিগুণ। সংক্রমিতদের একটা বড় অংশই থেকে যাচ্ছে শনাক্তের বাইরে। এইডস শনাক্তদের 42 ভাগই ঢাকার, তবে বেশিরভাগ জেলাতেই নেই শনাক্ত করার ব্যবস্থা। এই অবস্থায় আক্রান্তদের সময় মতো শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ দেখছেন চিকিৎসকেরা। অব্যাহত গতিভাবে আমাদের টেস্টিংটা বাড়াতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা যারা ডায়াগনোস্ট হয়েছে তাদের 100 ভাগকে চিকিৎসায় রাখতে হবে, কারণ চিকিৎসায় রাখতে পারলেই শুধুমাত্র তাদের ভাইরাল লোডটা কম থাকবে এবং তাদের মধ্যে থেকে সংক্রমিত হবে না। আমাদের পিএমসিটি প্রোগ্রাম যেখানে আছে সেখানে আসলে সমস্ত মাকে আমরা আনার চেষ্টা করছি। যদি কোনো একটি মা বাইরে থাকে তাহলে কিন্তু সে আসলে একটা পজিটিভ শিশু দিবে। এইডস সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে ধরা হয় যৌনকর্মী, হিজড়া ও শিরায় মাদক গ্রহণকারীদের। তবে দেশের শনাক্ত রোগীদের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বাইরের। টেস্টিং কিট এবং টেস্টিং ক্যাপাসিটির জায়গাটা যতটা হওয়া উচিত ছিল ততটা এখনও পর্যন্ত হয় না, যদিও সরকার এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে। টেস্টিংয়ের প্রক্রিয়াটা বাড়লে আপনি যে ধারণা করছেন যে আপনার 14,000 মানুষ হয়তো HIV পজিটিভ, সেই ধারণার একটা আনুমানিক একটা নির্দিষ্ট সংখ্যা আপনি পাবেন, সেটা 14,000, তার থেকে বেশি নাকি তার থেকে কম। সময়ের সঙ্গে অনেক পরিবর্তন এসেছে এইডসের চিকিৎসায়। সময় মতো রোগ শনাক্ত হলে অন্যদের সংক্রমিত করার ঝুঁকি কমার পাশাপাশি সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়ে। সারা দেশে 11টি কেন্দ্র থেকে দেয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ। ট্রিটমেন্ট এখন অ্যাভেলেবল, যে আমরা মেডিকেল কলেজগুলোতে সব জায়গায় ট্রিটমেন্ট আছে, ঢাকাতে ট্রিটমেন্ট আছে। তো এই ট্রিটমেন্টগুলো যদি সে নিয়মিত নেয় এবং যদি তাদেরকে অব্যাহত ফলো আপ করে রাখা যায়, তাহলে এটা কোনো তার ভয়ের কোনো কারণ নাই। দেশে প্রথম HIV শনাক্ত হয় 1989 সালে। এ পর্যন্ত মারা গেছেন 1242 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নভেম্বরে ডেঙ্গু রোগী কমতে থাকে, এবার উল্টো বেড়েছে। সর্বোচ্চ 550 রোগী শনাক্ত হয়েছে এক মাসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের রোগ নয়। গবেষকরা বলছেন নির্মাণাধীন ভবনে এডিসের জন্ম রোধ করা না গেলে সারা বছরই ডেঙ্গু আক্রান্ত হবে মানুষ। এই পরিস্থিতিতে বছর জুড়ে মশক নিধন কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন।
উত্তর ঢাকার বেগুনবাড়ি এলাকা। দীর্ঘদিন ধরে টিনের চালে জমে আছে বৃষ্টির পানি, জন্ম নিয়েছে মশা, অথচ মশককর্মী ও এলাকাবাসীর চোখেই পড়েনি। উত্তরার এই ভবনে পরপর 2 বার এডিসের লার্ভা পেয়েছে সিটি কর্পোরেশন। জরিমানা করার পরও শুধরায়নি। রাজধানীতে সবচেয়ে বেশি এডিস জন্ম হচ্ছে নির্মাণাধীন ভবনে। সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর ডেঙ্গুর মৌসুম ধরা হয়। এবছর এই 3 মাসে ডেঙ্গু রোগী 138 জন, অথচ নভেম্বরে ডেঙ্গু রোগী 550। এ পরিস্থিতিতে কাউন্সিলররা চাইছেন মশক নিধনে নতুন নির্দেশনা। অফ সিজনে কেন ডেঙ্গু রোগটা হচ্ছে সেটা একটু বিচার বিশ্লেষণ করে, একটু পরীক্ষা নিরীক্ষা করে তারা যেন এটা আমাদেরকে দিক নির্দেশনা দেন, আমরা সেই দিক নির্দেশনা মোতাবেক কাজ করব। বাইরে চলছে অথবা ডেঙ্গুটা বাড়তেছে, কিন্তু এটা কী করে বাড়ে, কেন বাড়ে, কিভাবে বাড়তেছে, এটা কিন্তু আমরা এখনও কোনোরকম ওরকম পাচ্ছি না, যে প্রেসার পাচ্ছি না। গবেষকরা বলছেন যেসব এলাকায় ওয়াসার পানি সরবরাহ কম সেখানে এডিসের ঘনত্ব বেশি, কারণ সেই এলাকার মানুষ দিনের পর দিন পানি জমিয়ে রাখে। এই এডিস মশা সারা বছরই এখন ডেঙ্গু রোগ ছড়াবে, তাই ডেঙ্গু বা এডিস মশাকে নিয়ন্ত্রণ করার বৈজ্ঞান ভিত্তিক ব্যবস্থা সারা বছরব্যাপী নিতে হবে, শুধুমাত্র একটি সিজন চিন্তা করে নয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে উত্তরের চেয়ে দক্ষিণ ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। মেয়র জানালেন সারা বছরই চলবে মশক নিধন কার্যক্রম। আমরা মশক নিয়ন্ত্রণ কার্যক্রমটাকে পুরোটাই ঢেলে সাজিয়েছি এবং আমরা এখন বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরম্ভ করেছি এবং এটা আমি জুন মাস থেকে আরম্ভ করেছি। সকালবেলা 1 ঘন্টা মশার ওষুধ দেওয়া হতো, আমরা সেটাকে 4 ঘন্টা করেছি। 2000 সালে বাংলাদেশে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এরপর 2019 সালে সবচেয়ে বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয় ও মারা যায়। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল লাখের বেশি, মৃত্যু হয় 179 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দফা দাবিতে সারা দেশে আজও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। টানা 6 দিন ধরে চলা কর্মসূচিতে বন্ধ রয়েছে টিকাদান, প্রসূতি সেবা সহ মাঠ পর্যায়ের সব কার্যক্রম। স্বাস্থ্য সহকারীদের এই কর্মসূচির ফলে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের সেবাগ্রহীতারা। 6ষ্ঠ দিনের কর্মসূচিতে বরিশাল সদরের 64 জন স্বাস্থ্য সহকারী আজ সকাল থেকে স্বাস্থ্য মিলনায়তনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের ধর্মঘটের প্রভাবে জেলার 2580টি কেন্দ্রে বন্ধ রয়েছে নিয়মিত টিকা ও সেবাদান কর্মসূচি। টাঙ্গাইলে দাবি আদায়ে সকাল 10টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। এতে সেবা নিতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। লক্ষ্মীপুরেও কর্মবিরতি অব্যাহত রেখেছেন স্বাস্থ্য সহকারীরা। এতে জেলা উপজেলার 58টি ইউনিয়নে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এছাড়া নরসিংদী, ফেনী ও নাটোরে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসন সহ 4 দফা দাবি আদায়ে গত 26 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে স্বাস্থ্য সহকারীরা। দাবি না মানা হলে আমরা আমাদের কর্মবিরতি এরকম অটল থাকব, এটা আমাদের ন্যায্য দাবি। আমরা মাঠে ফিরে যেতে চাই, কাজ করতে চাই, আমরা কাউকে জিম্মি করি আমাদের কাজ করতে চাই না। সহকর্মী আমিরুল লতিফ এবং বগুড়া সহ পুরো উত্তরবঙ্গের চিত্র নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমিরুল লতিফ, প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে তাদের এই কর্মসূচি, তারা সব ধরনের টিকাদান কর্মসূচি বন্ধ করে দিয়ে রয়েছেন, কিন্তু এর মধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পুরোপুরি স্পষ্ট করে আশ্বাস না দেওয়া হলো, কিছুটা আশ্বাস তাদের দেওয়া হয়েছে। তারা কি তাতে আসলে আশ্বস্ত হতে পারছেন না? না, সত্যি কথা বলতে সেই আশ্বাসের খবরে তারা এখন পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না, কারণ এখানকার যে আন্দোলন যারা করছেন তাদের ভাষ্য হলো এর আগেও বেশ কয়েকবার এরকম বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়ন হয়নি। নিশ্চয়ই জানেন যে 1998 সালের প্রধানমন্ত্রীর ঘোষণার পরে এই বছরের ফেব্রুয়ারিতে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জুলাইয়ের 1 তারিখ থেকে তাদের এই নতুন যে দাবিগুলো সেগুলো কার্যকর হবে, কিন্তু এখনো পর্যন্ত বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সেই দাবিগুলো বাস্তবায়ন হয়নি, যার কারণেই তারা আন্দোলনে নেমেছেন এরকমটি বলছেন। এবং স্বাস্থ্য পরিদর্শক 11 গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক 12 গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদের 13তম গ্রেড এই প্রদান করে নিয়োগ বিধি সংশোধন সহ যে বেতন বৈষম্য সেটি যে দাবি সেটি তারা এখনো চলে যাচ্ছেন এবং তারা স্বীকার করেছেন যে তাদের এই
তাদের এই কর্মবিরতির ফলে যে দেশের বিশাল একটি অংশের শিশু তারা টিকা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিশেষ করে প্রসূতি মায়েরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এতে সাময়িক অসুবিধা হচ্ছে। কিন্তু তাদের 22 বছরের যে আক্ষেপ, সেই আক্ষেপটি যতদিন পর্যন্ত না ঘুচবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তবে জানিয়ে রাখি যে আজকে এই বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের যে কেন্দ্রীয় কমিটি, তাদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বৈঠক চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল থেকেই, এখনও পর্যন্ত সেই বৈঠকটি শেষ হয়নি এবং সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সেই সিদ্ধান্ত জন্য তারা সবাই অপেক্ষা করছেন যে সেখানে আসলে কি জানানো হচ্ছে, সেখান থেকে কি সিদ্ধান্ত আসছে সেটির জন্য সবাই অপেক্ষা করছেন। আমিরুল লতিফ, আরেকটা বিষয়, স্বাস্থ্য সচিব আজকেই বললেন যে ফেব্রুয়ারির মধ্যে করোনার টিকা ঢুকবে বাংলাদেশে। এর বাইরে করোনার দ্বিতীয় ঢেউর এই সময় নানান ধরনের কর্মসূচি রয়েছে স্বাস্থ্য সহকারীদের, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের। এই সময়টাকে কি এক ধরনের তারা কৌশল হিসেবে বেছে নিয়েছেন এরকম একটা সময় আন্দোলনের জন্য? এটা আসলে সরাসরি স্বীকার না করলেও এটা অনেকটা আন্দাজ করে নেওয়া যায় যে এটি হয়তো তাদের একটি কৌশল হতেই পারে এই সময়টায়, যেহেতু একটি গুরুত্বপূর্ণ চলছে। কিন্তু তারা যারা আন্দোলন করছে তারা বলছে যে তারা আসলে কাউকে বাধ্য করতে চান না, যে এই যে চিকিৎসা সেবা তারা পাচ্ছে না, অসুবিধার মুখে আছে, এটি আসলে তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য শুধু নিজেদের দাবিটি আদায় করা এবং রাষ্ট্রকে কোনোভাবে কোনো ধরনের বেকায়দায় তারা ফেলতে আসলে চান না, এটুকু তারা বারবার বলছেন। তারা শুধু বলছেন যে এইটি তাদের এই দাবিটি যখন যেই মাত্র মেনে নেওয়া হবে বা এরকম কোনো একদম নির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হবে তখনই তারা এই আন্দোলন থেকে নিবৃত্ত করবেন। জানিয়ে রাখি যে 609 জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারী আছেন বগুড়ায়, এবং 2740টি স্থায়ী এবং অস্থায়ী টিকা কেন্দ্রে এই টিকাদানগুলো বন্ধ আছে, যার ফলে এফেক্টেড হচ্ছে প্রায় 80,000 শিশু শুধু বগুড়া জেলাতে। এবং সেই উত্তরাঞ্চলের পুরো যে উত্তরাঞ্চল সেটির অবস্থাও এই থেকে আন্দাজ করে ফেলা যায়, একটি জেলাতেই যখন 80,000 অবস্থা। তো তাদের কথা হলো যে যেই মাত্র একটি প্রতিশ্রুতি পাবেন সেই মাত্রই তারা এই আন্দোলন থেকে বিরতি থাকবেন এবং তারা আসলে সেন্ট্রালের নির্দেশের অপেক্ষায় আছেন। টিকাদান কর্মসূচি বন্ধ রেখে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে, সেই খবর জানছিলাম। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ৪৯ বছর আগে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও লড়তে হচ্ছে স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে। ধর্মের নামে উগ্রবাদকে রুখে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ইতিহাসবিদ ও গবেষকরা। আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিকামী বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল নিপীড়ক পাকিস্তানের বিরুদ্ধে। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর আসে বিজয়। তাই বাংলাদেশের স্বাধীনতা ও সোনার বাংলার প্রতিশব্দ শেখ মুজিবুর রহমান। তার দেখানো পথে হাঁটছে দেশ, দ্রুত গতিতে পৌঁছে যাচ্ছে উন্নয়নের চূড়ায়। ৭৫-এর 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। ইতিহাসবিদেরা বলছেন সে চক্রান্তকারীরা এখনও নিশ্চিহ্ন হয়নি। দেশের অর্থনীতি রাজনীতির সামনে সুযোগ পেলেই বাধা তৈরি করছে উগ্রবাদীরা। রাজনৈতিক ফায়দা লুটতে ধর্মকে হাতিয়ার হিসেবে নিয়েছে একটি গোষ্ঠী। ৭৫-এর পরে জিয়া এরশাদ নিজেদের কারণে রাজনৈতিক বৈধতা সন্ধানের লক্ষ্যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে উস্কে দিয়েছিল। বর্তমান আওয়ামী লীগ কেন দিচ্ছে? এরা মুক্তিযুদ্ধ বিরোধী নারী বিদ্বেষী, এরা বঙ্গবন্ধুকে মানে না, জাতীয় সঙ্গীত গায় না, জাতীয় পতাকা তোলে না। তা কাজে সরকারের নীতি এবং কর্মের মধ্যে ত্রুটি আছে বলে এরা এত বড় সাহস পেয়েছে। গবেষকরা বলছেন বিজয়ের এত বছর পর অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতা থেকে সরে আসার উস্কানি দুঃখজনক। এ পরিস্থিতি তৈরি হয়েছে ভোটের রাজনীতির হিসাব নিকাশের কারণে। এ থেকে পরিত্রাণ পেতে ইতিহাস চর্চার বিকল্প নেই। এই প্রজন্মের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের এখন বই পড়ার আগ্রহ খুব কম। তো যদি আমরা না পড়ি তাহলে আসলে আমরা জানতে পারবো না। তাদেরকে কিন্তু তাদের মনোজগৎটাকে পরিষ্কার করতে হবে, তাদেরকে শিক্ষাটা দিতে হবে।
এডুকেশনটা যাইতে হবে আর কি। আমার মনে হয় যেন নিজের এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানা, নিজের এলাকার গণহত্যার ইতিহাসটা জানা, এখানকার ভূ রাজনৈতিক ইতিহাসটা জানা, এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা আসলে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারবো না। আর এইখানকার জাতি যে ঘুরে ঘুরে বারবার আন্দোলন সংগ্রামগুলোতে কিভাবে অংশগ্রহণ করেছে সেই জিনিসটা জানার জন্য চেষ্টা করাটা আমার মনে হয় যেন নতুন প্রজন্মের জন্য খুব গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে গেঁথে দিতে রাষ্ট্রীয় উদ্যোগের উপর জোর দিয়েছেন ইতিহাসবিদ ও গবেষকেরা। তরুণরাই রুখে দেবে ধর্মীয় উগ্রবাদীদের, বিজয়ের এ মাসে আসা বিশিষ্টজনের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতা বিরোধী এবং ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মহান বিজয়ের এই মাসের প্রথম প্রহরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন শেষে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। গত রাত 12টা 1 মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতাকর্মীরা। পরে একটি আলোর মিছিল ধানমন্ডি 32 নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেন, মৌলবাদী ও স্বাধীনতার বিরোধীদের যে কোনো ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে নিয়ে প্রতিহত করা হবে। তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি, সেটা স্থাপনকে কেন্দ্র করে আজকে 1971 যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের দোসররা জামাত শিবির এবং স্বাধীনতার বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল তারা কিন্তু বিভিন্নভাবে আস্ফালন করছে। আমরা মাটি থেকে তাদেরকে প্রতিবাদ করব, তাদের বিরুদ্ধে এবং প্রতিহত করব। বিজয় দিবসের স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে অনুষ্ঠান করা যাবে, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, বলা হচ্ছে যে ঘরোয়াভাবে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করা যাবে, আসলে এই বিষয়টি কিভাবে করা যাবে, কতজন অংশগ্রহণ করতে পারবে, আবার আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানোর কথা বলা হচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানান। আগেই জানিয়ে রাখি যে এবার কিন্তু বিজয় দিবসের রাষ্ট্রীয় যত অনুষ্ঠান আছে সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সকালবেলা জাতির স্মৃতিসৌধে যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন সেটিও কিন্তু অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার প্রধানমন্ত্রী কিন্তু যাচ্ছেন না। এবং রাষ্ট্রীয় এছাড়া অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে, করোনার যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে সেটি যেন মোকাবিলা করা যায় সঠিকভাবে এবং এতে যেন কেউ আক্রান্ত না হন, সেজন্য এই ধরনের অনুষ্ঠানগুলো আগেই বাদ দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়গুলোর সাথে একত্রিতভাবে, এবং প্রধানমন্ত্রীও সেখানে তারা প্রধানমন্ত্রীর মনোভাব জানতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী তাদের এই সিদ্ধান্তে সায় দিয়েছেন। আজকে ছিল 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, সেই বিজয় দিবসের যে বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক বছরই একটি আলোচনা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিভাবে এই অনুষ্ঠানটা সফল করা যায় এবং কিভাবে এই অনুষ্ঠানটা চলমান রাখা যায় সেই বিষয়টা। তো অন্যান্য বছরগুলোতে এই অনুষ্ঠানটি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠিত হলেও এবার কিন্তু সেইটি জুম মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে তাদের বৈঠক শেষে আমাদের যে বিষয়টিকে জানানো হয়েছে যাতে কোনো নাশকতা না হয়, সেই নাশকতা রোধে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সারা দেশে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং এছাড়া যে সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের নাশকতা না হয় এবং কোনো মাদক চোরাচালান না হয় সেই বিষয়টাও জোরদার করা হয়েছে বলে আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বৈঠক শেষে একটা ব্রিফিংয়ে জানিয়েছেন। সেটিও কিন্তু তিনি অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমেই জানিয়েছেন। এছাড়া এবার যে অনুষ্ঠানগুলো করা হবে, যেহেতু রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান রাখা হয়নি, সেক্ষেত্রে কেউ যদিও বা কোনো সংস্থা যদি নিজেরা কোনো বিজয় দিবসের অনুষ্ঠান করতে চায়, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য বলা হয়েছে এবং তারা বিষয়টি লক্ষ্য রাখবেন যাতে সেখানে যেন বেশি সংখ্যক লোকের সমাগম না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখার জন্য এবং সেই বিষয়টা যেন সঠিকভাবে পরিপালন হয়। একটু নির্দিষ্ট করে জানতে চাই যে প্রতি বছরে কিন্তু বিজয় দিবস আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করা হয় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে, এবার কি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করার বিষয়ে কোনো ধরনের আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে কিনা বা কিভাবে সেখানে পালন করা হবে? লোপা, ইতিমধ্যে কিন্তু আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং সেই বন্ধ কিন্তু এখনও চলমান রয়েছে এবং 16ই ডিসেম্বর উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এই ধরনের কোনো নির্দেশনা আমরা শিক্ষা মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদেরকে অবহিত করা হয়নি। আমরা যেটা ধারণা করছি, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এবং সেই বন্ধটা কিন্তু চলমান রয়েছে এবং চলমানই থাকবে এবং সেক্ষেত্রে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেও কোনো এইবার বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না এবং একই সাথে
যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর যে বিজয় দিবসের অনুষ্ঠানগুলোতে হয় বিভিন্ন জেলা শহরগুলোতে ডিসি অফিসের কার্যালয়ে, সেই অনুষ্ঠানগুলো কিন্তু এবার করা হচ্ছে না বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে ঘরোয়া পরিবেশে কোনো সংস্থা যদি তাদের কোনো আলোচনা সভা বা অন্য কোনো অনুষ্ঠান করে, তাহলে সেক্ষেত্রে তারা সেই ধরনের অনুষ্ঠানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার কথা বলা হয়েছে। তবে বিশেষ মোনাজাত বা প্রার্থনার কথা কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কোনো বিজয় দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত বা প্রার্থনা যেন সবাই করতে পারে সে ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। সেক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে যে কেউ এই বিষয়টি করতে পারবে। আরেকটি বিষয় হলো যে বিজয় দিবস উপলক্ষে কিন্তু আলোকসজ্জার আমরা একটি সারা দেশব্যাপী সরকারি প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জার যে ব্যবস্থা দেখি, এবারও কিন্তু সেই ব্যবস্থাটি রাখা হয়েছে এবং সেই সরকারি প্রতিষ্ঠানগুলো থেকেই পরিপূর্ণ আলোকসজ্জা থাকবে সে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। লোপা। আসিম মাহমুদ জানাচ্ছিলেন সচিবালয় থেকে। কেরানীগঞ্জের পানগাঁও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরকে অপসারণ ও তার শাস্তির দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন সহকারী রাজস্ব কর্মকর্তারা। মঙ্গলবার সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় লুৎফুল কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান। এদিকে কর্মবিরতির কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি শুল্কায়ন সহ সব কার্যক্রম বন্ধ ছিল। এতে ব্যবসায়ীদের পণ্য ছাড় করতে দেরি হচ্ছে। একই দাবিতে গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনের সামনে বিক্ষোভ করেন বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন ও 3টি কর অঞ্চলের কর্মীরা। বিক্ষোভকারীরা জানান যুগ্ম কমিশনার লুৎফুল কবির গেল বুধবার এক রাজস্ব কর্মকর্তাকে লাঞ্ছিত করেন এবং তার ফাইল ছিঁড়ে ফেলেন। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে এনবিআর কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয় সারা দেশে রাজস্ব কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে জানান আন্দোলনকারীরা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। চলতি সপ্তাহে বিশ্বে কমেছে করোনা সংক্রমণ। একদিনে নতুন শনাক্ত প্রায় 5 লাখ। যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে সংক্রমণ। চ্যাম্পিয়ন্স লিগে রাতের শেষ 16 নিশ্চিতে মাঠে নামবে রিয়াল। প্রতিশোধের ম্যাচে আতলেতিকোর প্রতিপক্ষ বায়ার্ন। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে রয়েছে তীব্র শিক্ষক সংকট। মাত্র 750 শিক্ষক দিয়ে চলছে 49টি ইনস্টিটিউট। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় বলছে সংকট দূর করতে 12,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকের পদ রয়েছে 71টি, কিন্তু শিক্ষক আছেন মাত্র 31 জন। বাকি পদ খালি, অথচ সেখানে শিক্ষার্থী আছে 4000। পর্যাপ্ত শিক্ষক না থাকায় বাড়তি চাপ নিতে হয় শিক্ষকদের। যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হয় শিক্ষার্থীরা। যদি এই পদগুলো পূরণ এবং স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকের পদ পূরণ হতো, তবে আমাদের এই সমস্যার সমাধান হতো। 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অর্ধেকেরও বেশি শিক্ষকের পদ খালি। আর এই শিক্ষক সংকট নিয়ে কোনোভাবেই মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত এ সংকটের সমাধান করতে হবে। শিক্ষকরা বলছেন শিক্ষক সংকটের কারণে তাদের 2 শিফটে কাজ করতে হয়। এতে করে শিক্ষকরা মানসম্মত ক্লাস লেকচার দিতে পারেন না। সেই সঙ্গে পদোন্নতি নিয়েও আছে শিক্ষকদের হতাশা। দীর্ঘদিন যাবৎ অনেক শিক্ষকের পদ শূন্য, অনেক কর্মচারীদের পদ শূন্য, যা কিনা ছাত্রছাত্রীদের পাঠদানের ক্ষেত্রে বিরাট একটা অন্তরায় হয়ে দাঁড়াত। শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষক সংকট দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে 12,000 পদ সৃষ্টি হয়েছে। শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সেই সঙ্গে খালি পদেও শিক্ষক নিয়োগ দেয়া হবে। আলাদা করে এই পদে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ করবে এবং আশা করছি আগামী 5 থেকে 6 মাসের মধ্যে আশা করি আমরা শূন্য পদের প্রায় 60-70% পদ আমরা পূরণ করে ফেলতে পারব। 3 ধাপে এই শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে পদোন্নতি সংকট কাটানোর ব্যবস্থাও নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে কিশোরদের জন্য ডিজিটাল ডাটাবেজ তৈরি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পুরো নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে 500 স্পটে বসছে ক্লোজড সার্কিট ক্যামেরা। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন নাগরিকরা। তবে কিশোর অপরাধের প্রবণতা কমাতে দায়িত্ব নিতে হবে পরিবারকেও। মাদক সেবন, নারীদের উত্ত্যক্ত করা, পাড়া মহল্লার প্রভাবশালী মাস্তান বড় ভাইদের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা সহ নানা রকম অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এমনকি খুন ধর্ষণের মতো অপরাধেও আসছে তাদের নাম। সম্প্রতি এ ধরনের অপরাধে কিশোর গ্যাংয়ের 56 সদস্যকে আটক করে রাজশাহী মহানগর পুলিশ। এরকম বিপথে যাওয়া থেকে তাদের বাঁচাতে কিশোরদের ডিজিটাল ডাটাবেজ তৈরি করছে আরএমপি। কিশোরদের কর্মকাণ্ডে নজরদারি, আটক হওয়ার পর নতুন কোনো অপরাধে জড়ালে সহজেই খুঁজে বের করা যাবে তথ্য ভাণ্ডারের সাহায্যে। সেই সঙ্গে কিশোররা যেন কোনো অপরাধে না জড়িয়ে পড়ে, এজন্য খেলাধুলা আয়োজন সহ নানা পরিকল্পনাও রয়েছে তাদের। ডাটাবেসের মধ্যে তাদের মোবাইল নাম্বার এবং তাদের পিতার মোবাইল নাম্বার, তাদের ঠিকানা, তারা কোন কোন জায়গায় বিচরণ করে এবং তারা কি করে না করে এবং ফার্দার কোনো ক্রাইমের সঙ্গে জড়িত হচ্ছে কিনা, এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত আমাদের ডাটাবেসে ইনপুট আছে। তাদের ব্যাপারে আমাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো, খুব শীঘ্র একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো, যাতে কিশোররা যেন তাদের মোটিভেটালি তাদের লেখাপড়া বা তাদের ভবিষ্যৎ কর্মপন্থা, কর্মপরিকল্পনা তারা তৈরি করতে পারে। এদিকে অপরাধী শনাক্তে নগরীতে নতুন করে 500 স্পটে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পাশাপাশি 24 ঘন্টা মনিটরিং এর উদ্যোগ নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা যে কোনো অপরাধ আমাদের নখদর্পণে থাকবে এবং আমরা পুরো আরএমপিটাকে একটা মনিটরিং করতে পারবো এবং আবার একটা নিরাপত্তার চাদরে পুরো রাজশাহী মেট্রোপলিটন পুলিশটাকে আমরা একটা সেম আমব্রেলার মধ্যে নিয়ে আসতে চাই। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল তথ্য ভাণ্ডার ও ক্লোজ সার্কিট ক্যামেরা অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখবে। পরিবারের বিশেষ ভূমিকা আছে, আর পরিবারের পাশাপাশি পুলিশ সামাজিক আন্দোলন খালি পুলিশের পক্ষে একা সম্ভব না, পরিবারকে এগিয়ে যেতে হবে, সামাজিক আন্দোলন করতে হবে, সর্বোপরি সর্বস্তরের জনসাধারণের এগিয়ে আসতে হবে। এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কিশোর অপরাধ কমাতে চালু করা হয় সাইবার ক্রাইম ইউনিট। এখন পর্যন্ত 40টি মামলা ও 100-এরও বেশি অভিযোগ নিষ্পত্তি করেছে এই ইউনিট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জনবল সংকটে 13 বছরেও চালু হয়নি মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকো পার্ক। অরক্ষিত থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো। বখাটে ও ছিনতাইকারীদের কারণে নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা। কর্মকর্তারা বলছেন, উন্নয়নে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে, এরপরই চালু করা হবে পার্কটি। মৌলভীবাজার শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সংরক্ষিত প্রাকৃতিক বনে 2007 সালে গড়ে তোলা হয় বর্ষিজোড়া ইকো পার্ক। প্রায় 1.25 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ইকো কটেজ, পিকনিক স্পট, পর্যবেক্ষণ টাওয়ার সহ বেশ কিছু অবকাঠামো। নানা জাতের গাছপালায় অবাধ বিচরণ বিভিন্ন প্রজাতির পশু পাখির। কিন্তু এক যুগের বেশি হলেও চালু হয়নি পার্কটি। প্রায় 900 একর আয়তনের ইকো পার্কটির দায়িত্বে আছেন মাত্র 2 জন কর্মী। পাখি কি ডাকে খুব সুন্দর লাগে, পাহাড়ে খুবই ভালো লাগে, আরো যদি ভালো ব্যবস্থা হইতো তো খুবই ভালো লাগতো। বন্ধ থাকা এইখানে তো কোনো পর্যটক আসতে পারে না, আসলেও অনেক সময় এরা বলে যে এখানে পার্ক বন্ধ, এই কারণে তারা ভিতরে ঢুকিয়া ঘোরাফেরা করতে পারে না। যারা আসে তারা টিকিট কেটে যত পার্ক দেখে তার এই জায়গাটা অনেক সুন্দর বলে, জায়গাটা সুন্দর এবং মনোরম এবং পরিবেশ ভালো। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে পার্কের অবকাঠামো। মূল পার্ক বন্ধ থাকলেও আশপাশে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রায়ই বখাটে ও ছিনতাইকারীদের কবলে পড়ছেন। সবার আগে দরকার নিরাপত্তাটা, মানুষ যে আসবে সে তো তার নিরাপত্তা পেতে হবে, সেজন্য এখানে আসে ছিনতাইয়ের শিকার না হয়, ভবঘুরে দ্বারা আক্রমণের শিকার না হয়, সে বিষয়টা দেখা উচিত। বন কর্মকর্তারা বলছেন, জনবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না বর্ষিজোড়া ইকো পার্ক। মৌলভীবাজারে খুব বেশি ঘোরার জায়গা নাই, কাজে এই পর্যটন কেন্দ্রটাকে আমরা আপগ্রেড করব ইনশাল্লাহ। সেখানে কিছু ফ্যাসিলিটিস তৈরি করব। এখানে লেক উন্নয়ন, মানুষের হাঁটার জায়গা, ওয়াকওয়ে, হ্যাঙ্গিং ব্রিজ এগুলো আমরা করব। পার্কের উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা জোরদার করার দাবি দর্শনার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সেপ্টেম্বরের পর বিশ্বজুড়ে চলতি সপ্তাহে করোনা সংক্রমণ কিছুটা কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই দিনে বিশ্বে করোনায় 8,000 প্রাণহানি হয়েছে, নতুন আক্রান্ত প্রায় 5 লাখ। এ নিয়ে করোনায় মৃত্যু 14,73,000 ছাড়িয়েছে। আক্রান্ত 6,35,00,000-এর বেশি। দ্বিতীয় দফা সংক্রমণ বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে।
চলতি সপ্তাহে করোনা সংক্রমণ কিছুটা কমেছে, তবে বড়দিনের ছুটিতে স্বাস্থ্যবিধি না মানলে আবার বাড়বে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে একদিনে 1191 জনের প্রাণহানি হয়েছে, নতুন শনাক্ত 1.5 লাখ। ক্যালিফোর্নিয়ায় বিস্তার রুখতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসক সংকট দেখা দেয় অবসরপ্রাপ্ত নার্স ও চিকিৎসকদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্কের গভর্নর। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা টাস্ক ফোর্সের বিজ্ঞান উপদেষ্টা স্কট আটলাস পদত্যাগ করেছেন। সোমবার ব্রাজিলে পাওয়া গেছে 21,000 রোগী। বিস্তার ঠেকাতে সাও পাওলোতে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। ইতালিতে একদিনে 672 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 16,000। এছাড়াও জার্মানিতে 14,000, ইউক্রেনে 10,000, পোল্যান্ডে 5,000 নতুন রোগী পাওয়া গেছে। রোমানিয়ায় করোনা নিয়ন্ত্রণে না আসলেও চার্চে উপাসনার আয়োজন করায় শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে একদিনে 12,000 রোগী শনাক্ত হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে করোনার ভ্যাকসিন হাতে পাওয়া যাবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। রাশিয়ায় মারা গেছে 368 জন, নতুন করে সংক্রমিত হয়েছে 26,000। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে চিকিৎসক সংকট। এদিকে তুরস্কে সোমবার 31,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। বিস্তার রুখতে ফের লকডাউন জারি করেছে দেশটির সরকার। ইরানে মিলেছে 13,000 রোগী। ভারতে করোনায় একদিনে 482 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 31,000। বিস্তার রুখতে রাজস্থানে কড়াকড়ি আরোপ করেছে রাজ্য সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং তার পরিবারকে পরীক্ষামূলক করোনা ভ্যাকসিন দিয়েছে চীন। জাপানি 2 গোয়েন্দার উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছেন মার্কিন এক বিশ্লেষক। কিম জং উন সহ উত্তর কোরিয়ার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্টের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ হ্যারি কাজিয়ানিস। তবে চীনের কোন কোম্পানি কিমকে টিকা সরবরাহ করেছে এবং এটি নিরাপদ ছিল কিনা তা স্পষ্ট নয় বলে জানান তিনি। গত 2 বা 3 সপ্তাহে এই টিকা দেওয়া হয়েছে বলে জানান কাজিয়ানিস। চীনের 3টি কোম্পানি করোনা ভ্যাকসিন তৈরির কাজ করছে। উত্তর কোরিয়ায় এখনও কোনো করোনা ভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করা হয়নি, তবে দেশটিতে করোনার প্রাদুর্ভাবের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। কারণ গত জানুয়ারির শেষ দিকে সীমান্ত বন্ধ করার আগে চীনের সাথে বাণিজ্য এবং 2 দেশের জনগণের মধ্যে যোগাযোগ ছিল। করোনা প্রতিরোধে নিজেদের ভ্যাকসিন 94 ভাগেরও বেশি কার্যকর ও নিরাপদ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের মডার্না। পাশাপাশি গুরুতর আক্রান্ত রোগীর ক্ষেত্রে 100 ভাগ কার্যকরের প্রমাণ পেয়েছেন তারা। এদিকে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে জরুরি ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে মডার্না। ফাইজারের পর দ্বিতীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে জরুরি ব্যবহারে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA ও ইউরোপের অনুমোদনের অপেক্ষায় মডার্না। তারা জানায় 17 ডিসেম্বর এই বিষয়ে বৈঠকে বসতে পারেন FDA-এর উপদেষ্টা কমিটি। এর আগে 10 ডিসেম্বর ফাইজারের ভ্যাকসিন নিয়ে বৈঠকের কথা রয়েছে। এদিকে ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ফল প্রকাশ করেছে মডার্না। এতে বলা হয়েছে করোনা আক্রান্ত 196 স্বেচ্ছাসেবকের উপর গবেষণা হয়েছে। তাদের মধ্যে 185 জনকে দেওয়া হয়েছে প্লাসেবো আর বাকি 11 জন পান ভ্যাকসিন। দেখা গেছে মডার্নার ভ্যাকসিন 94.1 ভাগ কার্যকর, আর 65 বছরের ক্ষেত্রেও তা নিরাপদ বলে প্রমাণ পাওয়া গেছে। মডার্না জানায় প্লাসেবো গ্রুপে অংশ নেওয়া 30 জনের শারীরিক অবস্থা গুরুতর হয়। mRNA 1273 ভ্যাকসিন নেওয়া সবাই সুস্থ আছেন বলে দাবি মডার্নার। করোনা রোধে এই ভ্যাকসিন বেশ কার্যকর, নিরাপদ। ট্রায়ালে ভালো ফল পেয়েছি, এতে আমরা খুবই খুশি। আশা করছি শিগগিরই যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে জরুরি ব্যবহারের অনুমতি পাওয়া যাবে। নভেম্বরের মাঝামাঝি করোনা থেকে সুরক্ষায় 94.5 ভাগ কার্যকর বলে দাবি করে মডার্না। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে বড় দলগুলো। শেষ 16 নিশ্চিতের লড়াইয়ে শাখতার দোনেৎস্কের চ্যালেঞ্জ নেবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু রাত 11:55। প্রতিশোধের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। আরেক ম্যাচে রাত 2টায় লিভারপুল লড়বে আয়াক্সের বিপক্ষে। জিতলেই নকআউট পর্ব, আর হোঁচট খেলে বাড়বে শঙ্কা, অপেক্ষা। শাখতার দোনেৎস্ককে নিয়ে তাই বাড়তি সতর্ক রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ঘরের মাঠে হারের যন্ত্রণা ভুলতে জয়ের বিকল্প নেই রেকর্ড 13 বারের চ্যাম্পিয়নদের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরি তালিকা বড় হয়েছে, যেখানে নতুন করে যুক্ত হয়েছেন এডেন হ্যাজার্ড। পেশির চোটে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে বেলজিয়ান তারকা। অধিনায়ক সার্জিও রামোসকে পাওয়া নিয়েও শঙ্কা আছে। হ্যাজার্ডের ইনজুরি বড় এক ধাক্কা, তবে এসব মেনেই খেলতে হবে। ম্যাচের ভাগ্য আমাদের পারফরম্যান্সের উপর নির্ভর করবে। আরও 2 ম্যাচ বাকি আছে, তারপরও শাখতার ম্যাচকে ফাইনাল মনে করে লড়তে চাই। প্রতিশোধের অপেক্ষায় আতলেতিকো মাদ্রিদ। বায়ার্নের মাঠে 4-0 গোলে হারের লজ্জায় ডুবেছিল সিমিওনির শিষ্যরা। ঘরের মাঠে বাভারিয়ানদের হারিয়ে সেই ক্ষতে প্রলেপ দিতে মরিয়া আতলেতি। যদিও গ্রুপ পর্বের 5 ম্যাচে মাত্র 1 জয় আতলেতির আত্মবিশ্বাস খুব একটা বাড়াচ্ছে না। অন্যদিকে এরই মধ্যে শেষ 16 পৌঁছে গেছে বায়ার্ন। টানা 15 ম্যাচ জয়ের সাফল্যে নির্ভর কোচ হান্সি ফ্লিক বিশ্রাম দিয়েছেন লেভানডস্কি, নয়ার ও গোরেৎসাকে। বায়ার্ন কোচের এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন আতলেতি কোচ। Nosotros jugamos contra un equipo que se prepara para jugar muchas competencias. বায়ার্ন কোচকে জিজ্ঞেস করতে চাই সে কেন এমন স্কোয়াড বাছাই করলো। দিন শেষে তো আমরা বায়ার্নের বিপক্ষেই লড়ব, সেটা যেমন দলই হোক না কেন। Y nosotros tendremos que jugar contra el rival que প্রথম লেগে আয়াক্সের ঝাঁজ টের পেয়েছিল লিভারপুল। যদিও 1-0 গোলের জয়ে স্বস্তি নিয়ে ফেরে অলরেডস। এখন ড্র করলেই চলবে। ইনজুরি কাটিয়ে অধিনায়ক জর্ডান হেন্ডারসন যোগ দেয় শক্তি বাড়ছে ডিফেন্সে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরোয়া শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের চ্যালেঞ্জে ঐতিহ্যবাহী আবাহনীর নতুন মৌসুমে 2 ব্রাজিলিয়ানকে দলে ফিরিয়েছে আকাশী নীল। তাদের একজন রাফায়েল আগাস্টো, যিনি একসময় ছিলেন ব্রাজিল অনূর্ধ্ব 20 দলের সদস্য। প্রিমিয়ার লিগের পাশাপাশি এফসি কাপ নিয়েও ভাবছে ম্যানেজমেন্ট। পুরোদমে অনুশীলন শুরু করতে এরই মধ্যে ঢাকায় এসেছেন হেড কোচ মারিও লেমস। রাফায়েল অগাস্টো ছিলেন ব্রাজিল অনূর্ধ্ব 20 দলের সদস্য। ভারতের আইএসএলে খেলেছেন চেন্নাইন এফসি আর বেঙ্গালুরুর হয়ে। চেন্নাইনের 2টি শিরোপার নেপথ্যে এই মিডফিল্ডার মেজর সকার লিগের ডিসি ইউনাইটেড আর ইউএফা ইউরোপা লিগে নিয়মিত খেলা পোল্যান্ডের লেজিয়া ওয়ার্সর হয়ে খেলেছেন। এবার বাংলাদেশের মাঠ মাতাতে আসছেন এই ব্রাজিলিয়ান। তার মতোই ব্রাজিলের ফ্রান্সিসকো তরেসের সাথে কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে। ইন্দোনেশিয়ান লিগে পরিচিত মুখ তোরেস। এই সেন্টার ফরওয়ার্ডকে দিয়ে প্রিমিয়ার লিগের পাশাপাশি এএফসি কাপেও বাজিমাত করতে চায় আবাহনী। শিগগিরই 2 ব্রাজিলিয়ানকে ঢাকায় এনে আনুষ্ঠানিক চুক্তি সারতে চায় আকাশী নীল। ব্রাজিলিয়ান একজন স্ট্রাইকার এবং একজন মিডফিল্ডের সাথে আমাদের কথাবার্তা প্রায় চূড়ান্তর দিকে। আমরা সমস্ত কাগজপত্রগুলো সব ঠিকঠাক করছি এবং সেই সাথে ভিসার জন্য মানে যাতে হয় সেই প্রক্রিয়ায় আছি। আশা করছি যদি সব কিছু ঠিকঠাক হয় এবং তাদের সাথে আমাদের যেভাবে কথাবার্তা হচ্ছে সেগুলি যদি ঠিকঠাক হয় তাদেরকে হয়তো এই মৌসুমে আপনারা দেখতে পাবেন। হেড কোচ মারিও লেমোস ঢাকায় ফিরে আছেন কোয়ারেন্টিনে। সহকারী জাকারিয়া বাবুর অধীনেই চলছে অনুশীলন। ডিসেম্বরে ফেডারেশন কাপের আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে। যে 2জন ব্রাজিলিয়ান আসতেছে, এর সাথে আমাদের বেলফোর্ট আছে, আরেকজন এশিয়ান আসবে। তাই মনে করি যে ভালো মানের আসতেছে, যারা দর্শকরা খেলা দেখে বা আবাহনী যে উদ্দেশ্যে আনতেছে, আবাহনীর উদ্দেশ্য একটাই, টিমটা চ্যাম্পিয়ন হওয়া। সবসময় যেহেতু আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করি, আমাদের ওই লেভেলেই আমাদের পরিশ্রম করা উচিত এবং প্লেয়াররা যদি তাদের একটা বেস্টটা দিতে পারে তাহলে আমার মনে হয় ফেডারেশন কাপ এবং শিরোপা আমরা উদ্ধার করতে পারবো পুনরায়। হাইতিয়ান ফরওয়ার্ড কার্ভেন্স বেলফোর্টকে ধরে রাখলেও আকাশী নীল ডেরা ছাড়তে পারেন দীর্ঘদিনের সারথি সানডে চিজোবা। এশিয়ান কোটায় আবারও আসতে পারেন আফগানিস্তানের মাসিহ সাইঘানি। সবই চূড়ান্ত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অবশেষে করোনামুক্ত জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে রোববার কোভিড টেস্ট করানোর পর রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার কাতারে যাচ্ছেন জেমি নিশ্চিত করেছে বাফুফে। তবে শুক্রবার কাতার ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। সেখানে কোয়ারেন্টিন পর্ব কমাতে কাজ করছে বাফুফে। গত 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর কোভিড টেস্টে পজিটিভ হন জেমি ডে। এরপর থেকেই ছিলেন আইসোলেশনে। পরবর্তীতে কয়েক দফা টেস্টে উতরাতে না পারায় ছিল অস্বস্তি। হেড কোচকে ছাড়াই কাতারে যায় দল। সেখানে মূল দায়িত্ব পালন করছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত দেখতে।